हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব পেজ এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমাদের যে হিসাবে বলেছিলাম এবং কমিউনিটি পোস্টও আমি দিয়েছিলাম যে টার্গেট প্রাইমারি টেট ইন্টারভিউ 2025কে লক্ষ্য রেখে আজকে ক্লাস নাম্বার 80তে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে 50টি গুরুত্বপূর্ণ সিচুয়েশন বেসড প্রশ্ন। এবং এটা ম্যারাথন ক্লাস হতে চলেছে, কারণ এই যে প্রশ্নগুলো এগুলো 2017 ইন্টারভিউতে বারবার কিন্তু প্রায় ক্যান্ডিডেটকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছিল। তো এখান থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু আমি বলতে পারি। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্কুল ম্যানেজমেন্ট, কিভাবে তোমরা স্কুল ম্যানেজমেন্ট করবে সেই ধরনের সিচুয়েশন বেস প্রশ্ন কিন্তু এখানে রাখা হয়েছে। তো অবশ্যই কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু একদম স্কিপ করবে না, কারণ সমস্ত কিছু যে উত্তরের মধ্যে বলা রয়েছে সেটাও নয়, অনেক কিছু এই যে ক্লাসের মধ্যে যে আলোচনা করব সেটার মধ্য দিয়েও কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং বোঝাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। পিডিএফ করে কেউ কিন্তু এটা অনেক কিছু যে করতে পারবে সেটা নয়, কারণ ইন্টারভিউতে নিজের মতো করে বলতে হবে। সকলে যদি একইভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করে তাহলে অনেকে ইন্টারভিউ বুঝতে পেরে যাবে স্যার বা ম্যাডামরা, যেগুলো কিন্তু বিভিন্ন ইউটিউব ক্লাস দেখে করা হচ্ছে। তাই নিজের মতো করে বলার চেষ্টা করবে, নোট বানাও, লিখো, মুখস্থ করো বারবার, এবং সেটা নিজের মতো করে ইন্টারভিউতে অ্যাপ্লাই করবে। তো অবশ্যই ক্লাসটা ধৈর্য সহকারে সকলে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যে কোনো এডুকেশনাল নিউজ, কেস আপডেট সংক্রান্ত তথ্য তোমরা এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, আর ভিডিওটি লাইক, শেয়ার আর হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলো না। তো চলো একদম আমরা ডিটেলস সকলেই ধৈর্য সহকারে একদম দেখো, প্রথম থেকে ক্লাসগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক এবং যে ক্লাসগুলো করা হচ্ছে তার যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে। অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করে নিয়ে প্রত্যেকটা ক্লাস 1 নম্বর থেকে দেখা শুরু করবে, কারণ 80 নাম্বার ক্লাস মানে অনেক ক্লাস হয়ে গেছে অলরেডি ইন্টারভিউতে। এবং আমার মনে হয় না যে ইউটিউবে এত ক্লাস কেউ ইন্টারভিউ রিলেটেড দিয়েছে। এবং প্রত্যেকটা টপিক, বিভিন্ন সিচুয়েশন বেস প্রশ্ন, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বইয়ের প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে ক্লাসগুলোতে। ওকে, তো ক্লাসগুলো সকলে দেখে নেবে। তো চলো আজকে প্রথম যে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। যে প্রথম প্রশ্ন রাখা হয়েছে যে আপনার স্কুলে বা বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিত খুব কম, বা উপস্থিতিটা আপনি খুব কম দেখছেন, এক্ষেত্রে আপনি কি করবেন? তো এর উত্তরটা কী হবে না, প্রথমত যেটা বলতে হবে যে প্রথমত আমার কাজ হবে বিদ্যালয়ে ছাত্রছাত্রী কম উপস্থিতি হচ্ছে তার কারণটি জানা। এক্ষেত্রে বলে রাখি যে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একটা বিষয়, যে কোনো সমস্যা যদি সম্মুখীন হয় তাহলে প্রথমত একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তোমার দায়িত্ব হবে যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে তার কারণটি জানা। তারপর কি করতে হবে না, তারপর এই উপস্থিতির সংখ্যা কম যাতে না হয় তার জন্য ছাত্রছাত্রীদের যে অভিভাবক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে একটা মিটিং করা এবং বিদ্যালয়ের জন্য আসার জন্য বলা। সাথে সাথে যদি বিদ্যালয় থেকে পঠন পাঠন সংক্রান্ত কোনো ত্রুটি থাকে সেটাও কিন্তু দূর করার চেষ্টা করা। অর্থাৎ এভাবেই কিন্তু কি হবে যে ছাত্রছাত্রীর উপস্থিতিটা বাড়বে, সেখানে একজন শিক্ষকের যে পড়াশোনার যে দক্ষতাটা সেটা মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিক্ষাদান দেওয়া, বা প্রত্যেক শিক্ষকদের উচিত যে একটা মিটিং ম্যানেজমেন্ট করে সেখানে কিভাবে বিদ্যালয়টাকে আরও উন্নত করা যায়, উপস্থিতির সংখ্যা আরও বাড়ানো যায়, অভিভাবকদের সাথে মাসে মাসে বিভিন্ন ধরনের যে মিটিং, যে গার্জেন মিটিং সেটাও করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু করা যেতে পারে। ওকে, তো এই হচ্ছে প্রশ্নের একটা সঠিক উত্তর। এবং যে আলোচনা করছি প্রশ্নের মধ্য দিয়ে যে বিষয়গুলো সেগুলো কিন্তু সকলে মন দিয়ে শোনার চেষ্টা করুন। 2 নম্বর প্রশ্ন, যে মিড ডে মিল ঠিকমতো পরিবেশন হচ্ছে না, কিভাবে আপনি এই ব্যবস্থাটি নেবেন? ওকে, তো মিড ডে মিল যদি ভালোভাবে পরিবেশন না হয় তাহলে একজন শিক্ষক বা শিক্ষক হিসেবে আমার প্রথম দায়িত্ব হবে সেটা খতিয়ে দেখা। অবশ্যই দেখা, কারণ একটা দায়িত্ব রয়েছে যে মিড ডে মিল কখন খাচ্ছে, কিভাবে সঠিকভাবে মাত্রায় খাওয়া, যে পরিমাণ সেটা দেওয়া হচ্ছে কি না, রাঁধুনিরা যেভাবে রান্না করছে সেখানে সঠিক পদ্ধতি অবলম্বন করছেন কি না, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রান্নাবান্না করছেন কি না সেটা দেখা। এবং তার সাথে সাথে তারপর যেটা করা দরকার সেটা হচ্ছে যাতে সঠিকভাবে সমাধান হয় তার জন্য আমি নিজে থেকে বিষয়টা পরিদর্শন করব। অবশ্যই একজন শিক্ষক হিসেবে এই যে মিড ডে মিল যখন ব্যবস্থাপনাটা বা যখন বিতরণ করা হচ্ছে বা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের, যখন তারা খাবার খাচ্ছে টিফিনের মুহূর্তে, সেই মুহূর্তে একজন শিক্ষক হিসেবে অবশ্যই এটা দায়িত্ব এবং কর্তব্য যে সমস্ত বিষয়টা পরিদর্শন করা, দেখা শিক্ষার্থীরা সঠিকভাবে সঠিক পরিমাণে পাচ্ছে কি না। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, আপনার স্কুলে টয়লেট রয়েছে, সেই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তো আপনি এক্ষেত্রে কি করবেন? তো এই বিষয়ে আমার প্রথম কাজ হবে যে শিক্ষার্থীদের স্কুলের বাকি সদস্যদের
ভালোভাবে বোঝানো, শিক্ষার্থীর সাথে সাথে বাকি যে সদস্যরা রয়েছে তাদেরকে, অর্থাৎ বিভিন্ন যে শিক্ষক বা যে টিচিং স্টাফ রয়েছে তাদেরকেও বিষয়টা বোঝানো যে এই বিদ্যালয়টা হচ্ছে আমাদের সকলের, তাই যাতে এই ধরনের অপরিষ্কার না থাকে সেটা বলা, সঠিকভাবে ব্যবহার করার উপায় বলে দেওয়া, অর্থাৎ অনেকে যে বাথরুম যাচ্ছে বা টয়লেট যাচ্ছে সেখানে কিন্তু জল ঢালছে না, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিক, সেক্ষেত্রে সেটাও সজাগ করা। আর তার সাথে সাথে সঠিক সময়ে সেগুলো যাতে বাইরের থেকে লোক ডেকে মাঝে মধ্যে সেটা পরিষ্কার করানো, এটা হচ্ছে মূল এবং প্রধান দায়িত্ব বা কর্তব্য বলা চলে। ওকে, নেক্সট প্রশ্ন। তারপরে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সকলে ধৈর্য সহকারে দেখো, কারণ এটা ম্যারাথন ক্লাস হতে চলেছে। একটু একঘেয়েমি লাগলেও কিন্তু এগুলো বোঝার মতো প্রশ্ন, অবশ্যই বোঝার চেষ্টা করুন। 4 নম্বর প্রশ্ন রাখা হয়েছে যে এক অভিভাবক এসে অভিযোগ করছেন যে শিক্ষক তার সন্তানের প্রতি অন্যায় আচরণ করছেন, আপনি কিভাবে বিষয়টি সামলাবেন? এটা কিন্তু প্রায়শই দেখা যায় এবং এটা ঘটে। তো আপনি যখন একজন বা তোমরা যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে যখন যাবে বিদ্যালয়ে, এই ধরনের সমস্যার সম্মুখীন হবে, বিশেষ করে গ্রামের বিদ্যালয়গুলোতে। এক্ষেত্রে কী দায়িত্ব বা কীভাবে সেটা সামলাবেন? তো এক্ষেত্রে আমার প্রথম কাজ হবে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটাকে খতিয়ে দেখা এবং কারণটা জানা। তারপর অভিভাবককে ক্লাসের বাইরে বা পরে বোঝানো যে এটা যদি ভুল বোঝাবুঝির জন্য হয়ে থাকে তাহলে সেটা ভালো করে বুঝিয়ে বলে দেওয়া। তাছাড়া এটা যদি বিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষিকা দ্বারা হয়ে থাকে তাহলে সেটাও যাতে পরবর্তীতে না হয় তাও কিন্তু বলে দেওয়া এবং আশ্বাস দেওয়া। এটাই কিন্তু হতে পারে সঠিক এবং একটা পরিপূর্ণ উত্তর। কারণ একজন অভিভাবক অভিযোগ করলে এমন নয় যে ওনার অভিযোগটা সঠিক, বা এমন নয় যে ওনার অভিযোগটা ভুল বটে, সেটা হতেই পারে ঠিক বা হতেই পারে ভুল। তো এক্ষেত্রে এই যে ভুল বোঝাবুঝি, সেই কারণটা খতিয়ে দেখা, কারণটা জানা, সেটা যদি কোনো শিক্ষকদের সাথে হয়ে থাকে বা বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী মারপিটের মধ্যে দিয়ে হয়ে থাকে তাহলে এই সমাধানগুলো করা এবং পরবর্তী ক্ষেত্রে যাতে না হয় সেই আশ্বাসটাও কিন্তু ওই অভিভাবককে দিতে হবে। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে না, স্কুলের বা বিদ্যালয়ের পরিকাঠামো, যেটা ইনফ্রাস্ট্রাকচার আমরা বলে থাকি, তো খারাপ রয়েছে। তো প্রধান শিক্ষক না থাকলে আপনি কি পদক্ষেপ নেন? হতেই পারে যে তোমার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, তুমি তাহলে সেই বিষয়টা ভালো করে দেখছো। এক্ষেত্রে তোমার দায়িত্ব বা কর্তব্য কী হতে পারে বা কী পদক্ষেপ নেবে? তো যেহেতু বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, এক্ষেত্রে আমার প্রথম কাজ হবে যে আমার নিজের সাধ্যমতো যতটুকু পারা যায় বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক করা। ওকে, এর জন্য আমি বিদ্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি জানাবো, সেটাও একটা দায়িত্ব। তার সাথে সাথে যদি বিদ্যালয়টা গ্রামীণ এলাকার বা যদি পৌর এলাকার হয়ে থাকে, গ্রামীণ এলাকার হয়ে থাকলে অবশ্যই গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানানো, যাতে করে সঠিকভাবে পদক্ষেপ নেওয়া, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, এবং ব্লক স্তরেও সেটা বিষয়টি পর্যন্ত জানানো, যাতে করে বিদ্যালয়ের পরিকাঠামো দ্রুত উন্নত করা যায়। যেটুকু সাহায্য সরকারের তরফ থেকে পাওয়া যায় সেটা, নিজের সাধ্যমতো যেটুকু বিদ্যালয়ে ফান্ড থাকে সেই হিসেবেও করা যায়, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো যে এই ত্রুটি বা পরিকাঠামোগত দোষ রয়েছে, সেগুলো যথাসম্ভব দ্রুততার সাথে উন্নত করা যাক। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, এটার সম্মুখীন তোমরা হবে সকলে, যে বিদ্যালয়ে স্কুল পরিদর্শক অর্থাৎ স্কুল ইন্সপেক্টর, যেটা এসআই বলা হয়, হঠাৎ এসে উপস্থিত, আপনি কিভাবে তাকে সাহায্য করবেন? এসে যেতে পারে হঠাৎ সময়, তুমি হয়তো বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান করছো, সেই সময় এসেছে। তো এক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে আমার প্রধান কাজ হবে ওনাকে পরিদর্শনে যথাসম্ভব সাহায্য করা। এটা অবশ্যই কর্তব্য, কারণ উনি এসছেন, অবশ্যই তোমার বিদ্যালয়ের সমস্ত কিছুগুলো দেখানো, ভালো করে বুঝিয়ে দেওয়া। এবং তিনি যদি আমার বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আসেন তাহলে আমি অবশ্যই ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের মধ্যে যে শিক্ষার্থীদের যে কিছু কাজ বা পড়া দিয়ে চুপচাপ পড়তে বলবো, এবং তারপর এসআই স্যারকে বিদ্যালয়ের প্রত্যেকটা শ্রেণীকক্ষ থেকে শুরু করে বাকি সমস্ত ক্ষেত্রে ওনার সাথে থেকে সাহায্য করব। একদম পারফেক্ট উত্তর, বেশি কিছু বলার প্রয়োজন নেই। যতটুকু প্রশ্নের মধ্যে চেয়েছেন অতটাই কিন্তু উত্তর বলতে হবে। ওকে, নেক্সট তারপরে 7 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে না, স্কুলের একটি দেওয়াল ভেঙে পড়ার সম্ভাবনা, আপনি কাকে জানাবেন এবং কী ব্যবস্থা নেবেন? এটাও ঘটতে পারে, এগুলো ঘটে আর কি। তো এক্ষেত্রে আমি প্রথমত শিক্ষার্থীদের যেদিকে দেওয়ালটা ভেঙে গেছে বা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে সেদিকে প্রথমত যেতে বারণ করবো। এটা কিন্তু প্রথম একটা মূল কর্তব্য দায়িত্ব, কারণ ছোটো ছোটো শিশু শিক্ষার্থীরাও যদি সেদিকে চলে যায় এবং কোনো যদি সেরকম আচমকা কোনো বিপদ ঘটে, তো এই ধরনের যাতে বিপদ না ঘটে সেই দিকটা অবশ্যই চিহ্নিত করে ওই দিকে যেতে বারণ করা। তারপর বিষয়টা
আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে জানাবো যদি উপস্থিত থাকেন, না থাকে তাহলে অবশ্যই সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং সাথে সাথে যদি ওনারা না থাকেন তাহলে আমি নিজেই বিদ্যালয়ের ফান্ড থেকে সেটা দ্রুত যাতে মেরামত করা যায় তার ব্যবস্থা নেব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর দরকার, এটাও কিন্তু প্রয়োজন রয়েছে। তো এইভাবে কিন্তু এই যে বিষয়গুলো বা এই যে সমস্যাগুলোর সম্মুখীন হবে এগুলো থেকে কিন্তু দূর করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়াগুলো উচিত। ওকে, নেক্সট, তারপর 8 নম্বর প্রশ্ন, কেউ যদি এখনও পর্যন্ত চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই অনুরোধ করে বলবো, কারণ প্রত্যেকটা ক্লাস আনার জন্য খুবই কষ্ট করতে হয়, পিপিটি রেডি করা, ক্লাস একটা ম্যানেজমেন্ট সমস্ত কিছু বিষয়টা দেখা, তারপর সেটা তোমাদের সামনে আপলোড করা বা ক্লাসটা করানো ভালোভাবে বুঝিয়ে অনেকটা কষ্টকর লাগে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, সমস্ত ধরনের এখান থেকে যতটুকু সাহায্য দরকার তোমরা এখান থেকে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু সকালে ক্লাসগুলো কিন্তু দেখো, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, একটি ছাত্র বারবার দেরিতে স্কুলে বা বিদ্যালয়ে আসে, তো আপনি এক্ষেত্রে কি করবেন? তো এক্ষেত্রে ছাত্রটির বিদ্যালয়ে বারবার দেরিতে আসার কারণ সেটা প্রথমত জানা বা জানবো, তারপর সেটা সমাধান করার জন্য আমি শিক্ষার্থীটিকে বিদ্যালয়ের সঠিক সময়ে আসার যে নিয়ম সেই নিয়ম বিষয়ে তাকে অবগত করাবো। তাছাড়া ছাত্রটির বাড়িতে গিয়েও তার অভিভাবককে এই বিষয়ে কথা বলবো, যাতে পরবর্তীতে আর কোনোভাবে সে দেরি না করে বিদ্যালয়ে আসে। একটা নিয়মানুবর্তিতা যে বিদ্যালয়ের মধ্যে রয়েছে, শৃঙ্খলার মধ্যে যে আসার সময় মতো আসার সময় মতো সমস্ত কাজ করা, এই ধরনের বিষয়গুলো একজন শিক্ষার্থীর সাথে সাথে তার অভিভাবককেও কিন্তু বোঝানোটা বা বলে দেওয়াটা একজন শিক্ষকের কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, যে মিড ডে মিল রান্নার জিনিসে ঘাটতি দেখা দিয়েছে, কিভাবে সেটা আপনি সমাধান করবেন? বিদ্যালয়ে হঠাৎ মিড ডে মিলে রান্না চলছে কিন্তু দেখা গেলো যে কোনো ঘাটতি দেখা দিচ্ছে, কী করা যায়? তো বিদ্যালয়ে মিড ডে মিলে ঘাটতি দেখা দিলে আমি প্রথমেই সেটা করব, সেটা হচ্ছে কি বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা কর্মকর্তাদের জানাবো, এবং যাতে এই ধরনের দ্রুত সমাধান ঘটে সেটা সমাধান করার চেষ্টা করব। একদম পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক এবং ছোটোভাবে উত্তর এটাই বলা যেতে পারে। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে স্কুলে বা বিদ্যালয়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আর ক্লাস চলতে অসুবিধা হচ্ছে, হয়তো আপনি ক্লাস করাচ্ছেন আর বিদ্যালয়ে যে বিদ্যুৎ বা যে বিদ্যুৎ সংযোগ সেটা কিন্তু কেটে গেছে, আপনি কি করবেন? তো বিদ্যালয়ে যদি হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আমি প্রথমে শিক্ষার্থীদের ক্লাসে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য তাদের একটা ভালো জায়গায় যেখানে মুক্ত আলো বাতাস পৌঁছাচ্ছে সেখানে তাদেরকে প্রথমত পাঠদানটা কন্টিনিউ করার চেষ্টা করব, পাঠদানটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সাথে সাথে বিদ্যুৎ দপ্তরকে এই বিষয়ে কিন্তু জানাবো, যাতে করে দ্রুত এর নিষ্পত্তি ঘটে, কারণ একটা বিদ্যালয়ের ব্যাপার, সেখানে অবশ্যই বিদ্যুৎ সংযোগ থাকা দরকার। এক্ষেত্রে যাতে শিক্ষার্থীদের যে পাঠদানের ক্ষেত্রে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, অসুবিধা না তৈরি হয়, সেই জন্য অবশ্যই বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানাবো ফোন করে, এবং যাতে দ্রুত তারা সমাধান করেন এই বিষয়ে তাদেরকে দৃষ্টিগোচর করব। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে স্কুলের সহকর্মী কোনো কাজে অসাবধানতা করছেন, আপনি কিভাবে তাকে বুঝিয়ে বলবেন বিষয়টা? তো প্রথমত ওই সহকর্মী অসাবধানতার কারণটা জানবো, কারণ তিনি কোন বিষয়ে অসাবধানতা করছেন। হতে পারে যে তিনি পাঠদানের ক্ষেত্রে হতে পারে তিনি অন্যান্য কাজের ক্ষেত্রে, বা হয়তো শিক্ষার্থীদের পাঠদান করছেন শাস্তি দিচ্ছেন। এই বিষয়গুলো তাকে বা ওনাকে প্রথমত বোঝা এবং বুঝিয়ে বলার সাথে সাথে যে আপনি এই ধরনের অসাবধানতার কাজগুলো যাতে না করেন বা না করে থাকেন সেটাও বলা, কারণ এতে সবথেকে বেশি ক্ষতি হবে কারা? এই ছোট ছোট শিশু শিক্ষার্থীদের, যারা এখানে পাঠদান করতে আসছেন বা পাঠদান নিতে আসছেন। ওকে, তো এইভাবে কিন্তু বোঝা যেতে পারে একজন সহকর্মীকে, এবং যাতে করে উনিও একদম নিজস্ব বিদ্যালয় ভেবে নিয়ে ছোট ছোট শিশুদেরকে ভালোভাবে সাবধানতার সাথে পাঠদানটি করান, সেটাও কিন্তু মনোযোগ দিতে হবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, যে আপনি লক্ষ্য করলেন স্কুলে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, অর্থাৎ কেউ কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকছে না, হয়তো দেরিতে আসছে বা বিদ্যালয়ে গোলমাল করছে, ক্লাস চলাকালীন বাইরে থাকছে, এই ধরনের বিষয়গুলো ঘটতে পারে। তো কিভাবে আপনি সেটা নিয়ন্ত্রণ করবেন? তো এই মুহূর্তে আমার প্রথম যে কাজটি হবে সেটা কি না, বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কারণ সেটা জানা, কোন কোন ক্ষেত্রে ঘটছে। যদি এটা শিক্ষার্থীদের দ্বারা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই শিক্ষার্থীদের বোঝাবো যে বিদ্যালয় হচ্ছে নিয়ম শৃঙ্খলার জায়গা, এখানে সকলে পড়াশোনা করতে এসেছো, যাতে করে তারা এই সব কাজ যাতে না করে এবং শৃঙ্খলা পড়ানোর মধ্যে থাকে, বিদ্যালয়ে পাঠদান নেন সেটা। আর যদি সেটা অন্যান্য শিক্ষক শিক্ষিকার দ্বারাও যদি হয়ে থাকে তাহলে ওনাদেরও বোঝানোর চেষ্টা করব, এবং সাথে সাথে বলা যায় যে একটা মিটিংও কিন্তু ডেকে
কীভাবে বিদ্যালয়ে এই নিয়ম শৃঙ্খলা ভালোভাবে বজায় থাকে সেটার প্রতিও দৃষ্টিগোচর করব। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, যে বিদ্যালয়ে জল সরবরাহ বন্ধ, আপনি কি করবেন? হতেই পারে এটা ঘটে যে হয়তো যে নলটা রয়েছে টিউবওয়েলটা সেটা হয়তো খারাপ হয়ে গেলো, বা হয়তো কুয়োটা রয়েছে সেটা খারাপ হয়ে গেলো, বা জল ট্যাঙ্কিতে জল আসছে না, সেটা সরবরাহটা বন্ধ হয়ে গেছে। তো আপনি এক্ষেত্রে কী করবেন? তো বিদ্যালয়ে জল সরবরাহ বন্ধ হয়ে গেলে তৎক্ষণাৎ কিন্তু বিষয়টা প্রথমত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো, কারণ তাড়াতাড়ি জানানোরই প্রথমত কাজ। সাথে সাথে স্থানীয় পঞ্চায়েত দপ্তরকেও বিষয়টি জানানো, যাতে করে বিদ্যালয়ে দ্রুত জলের ব্যবস্থা করা হয়। আর শিক্ষার্থীদের যাতে সেই মুহূর্তে, যে মুহূর্তে এই জলের ঘাটতিটা দেখা দিয়েছে বা সরবরাহ বন্ধ, সেই মুহূর্তে যাতে জলের ঘাটতি না ঘটে, তার জন্য বিদ্যালয়ের পাশাপাশি যেখানে জলের সুবিধা রয়েছে, ধরো যেখানে বিদ্যালয় রয়েছে তার পাশাপাশি কারো কোনো অভিভাবকের বাড়িতে কুয়ো রয়েছে বা টিউবওয়েল রয়েছে, তো সেখান থেকে যাতে দ্রুততার সাথে জলটা সরবরাহ করা যায় সেদিকেও কিন্তু ব্যবস্থা নেব। এটাই কিন্তু কর্তব্য বা দায়িত্ব একজন শিক্ষকের হবে। যদি তাৎক্ষণিকভাবে সেটার সমস্যার সমাধান যদি না হয়, তাহলে এই সমস্যার সমাধান এইভাবে করা যেতে পারে। নেক্সট, তারপরে 14 নম্বর প্রশ্ন, যে আপনার স্কুলে কোনো ছাত্রের অভিভাবক শিক্ষককে হুমকি দিয়েছে, আপনি এক্ষেত্রে কী করবেন? তো প্রথমত বিষয়টা আমি জানার চেষ্টা করব, এবং সেই জানার জন্য অবশ্যই অভিভাবককে এবং যে শিক্ষক মহাশয়কে হুমকিটা দিয়েছেন সেটা ওনাকেও ডাকব। তারপর জানবো যে কী কারণে ওই অভিভাবক হুমকি দিচ্ছেন। যদি সেটা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই সেখানেই আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, যাতে পরবর্তী ক্ষেত্রে উনিও এই ধরনের হুমকি না দেন, এবং শিক্ষকের যদি খারাপ ব্যবহার হয়ে থাকে তাহলে সেটাও ক্ষমা প্রার্থী হওয়ার একটা দরকার রয়েছে। তো এভাবেই সমস্যাটার উভয় পক্ষের মধ্যে এক কাছে গিয়ে বা এক কাছে মিশে সেই বিষয়টা আলোচনা করা এবং সেটা দ্রুত সমাধান করা, যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, যে স্কুলে কোনো সরকারি নির্দেশ এসেছে কিন্তু শিক্ষকরা ঠিকভাবে তা পড়েননি, আপনি এক্ষেত্রে কী করবেন? হতেই পারে অনেক ক্ষেত্রে এটা ঘটে যে কোনো নির্দেশিকা এসছে সরকারি তরফ থেকে, এবং সেটা সকল যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা হয়তো বিষয়টি পড়েননি বা ভালো করে জানেননি। তো প্রথমত আমি প্রথমে এই সরকারি নির্দেশিকাটি পড়বো ভালো করে, কারণ নিজস্ব অবশ্যই জানা দরকার। তারপর সকলের উদ্দেশ্যে বিদ্যালয়ের ফাঁকা সময়ে সমস্ত শিক্ষকদেরকে ডেকে সে নির্দেশিকা সম্বন্ধে যা কিছু রয়েছে ওনাদের সকলকে বুঝিয়ে বলবো এবং তা মেনে চলারও পরামর্শ দেব। এটাই কিন্তু একটা মূল দায়িত্ব হবে আমার একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, ছাত্রছাত্রীরা মিড ডে মিল খেতে চাইছে না, আপনি কিভাবে তাদেরকে এই মিড ডে মিল খাওয়ার প্রতি উৎসাহ দিবেন? তো প্রথম যেটা করতে হবে, যে ছাত্রছাত্রীরা কেন মিড ডে মিল খেতে চাইছে না তার কারণটা প্রথমত জানার চেষ্টা করব। যদি মিড ডে মিল রান্নার মান ঘাটতি নিয়ে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই রান্নার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে করে ওনারা সমস্ত যে খাবারের যে বিষয় বা যে মান, সেই মানটা যদি সঠিক রাখে, সঠিক পরিমাণে সেটা দেয়, যাতে শিক্ষার্থীরা এক্ষেত্রে কোনো অনীহা প্রকাশ না করে। আর সাথে সাথে শিক্ষার্থীদেরও বলবো যে মিড ডে মিল খেলে তাদের পড়াশোনার প্রতি যে একটা মনোযোগ, সেই মনোযোগটা কতটা যে ফলপ্রসূ হবে সেটা তাদেরকে বুঝিয়ে বলা। কারণ বিদ্যালয়ে মিড ডে মিল মানে কি, বিদ্যালয় ছুট বন্ধ করা। অনেক গরিব ফ্যামিলি থেকে শিক্ষার্থীরা আসে, যেখানে তারা বাড়িতে হয়তো ঠিকভাবে খাবার পায় না, পুষ্টি পায় না। তাহলে এই বিদ্যালয়ে আসার পরে যদি সেই মিড ডে মিল খায়, তাহলে তাদের যে পেটে যে একটা খিদার প্রতি যে একটা মনোভাব, বা যে খাওয়ার পরে যে পড়াশোনার যে একটা মনোযোগ, সেটাও কিন্তু তাদের সংযোগ হবে। এক্ষেত্রে বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলা এবং মিড ডে মিল খাওয়ার প্রতি তাদেরকে উৎসাহিত করা। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, যে স্কুলের শিক্ষা সামগ্রী অর্থাৎ টিএলএম, টিচিং লার্নিং যেটা মেটেরিয়াল আমরা বলে থাকি, তো সঠিকভাবে সংরক্ষিত নয়, আপনি কি ব্যবস্থা নেবেন? হয় অনেক সময় তো বিদ্যালয়ে যদি শিক্ষা সামগ্রী সঠিকভাবে সংরক্ষণ করে রাখার যে জায়গাটা, সেটা ভালোভাবে প্রথমত পরিদর্শন করব। কারণ কি, একটা অবশ্যই স্টোররুম থাকে যেখানে সমস্ত ধরনের বিদ্যালয়ে যে বই রয়েছে, বা হয়তো যে সমস্ত সংরক্ষিত যে বিষয় শিক্ষা সামগ্রী সংক্রান্ত বা খাতাপত্র, এই সমস্ত বিষয়গুলো যেখানে স্টোররুমে রাখা হয় সেটা ভালো করে দেখা। কারণ ওইখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে অবশ্যই এগুলো খারাপ হয়ে যাবে। তাহলে সেই জায়গাটা প্রথমত সংরক্ষণ করা বা পরিদর্শন করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। যদি সেই জায়গাটা পরিষ্কার না থাকে বা অপরিষ্কার যদি দেখা যায়, অবশ্যই সেটাকে প্রথমত পরিষ্কার করা। এবং সাথে সাথে কী করতে হবে না, প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের বলবো যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত যাবতীয় শিক্ষা সামগ্রীগুলো রয়েছে সেগুলো ওনারা যাতে এই স্টোররুমের মধ্যে যত্ন সহকারে গুছিয়ে রাখেন, পরবর্তী ক্ষেত্রে। কারণ এগুলো দরকার পড়ে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে, এবং এই টিএলএম হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান করার একটা কৌশল, সেগুলো কিন্তু বুঝিয়ে
বলা। ওকে, নেক্সট তারপরে 18 নম্বর প্রশ্ন, যে আপনি দেখলেন সহশিক্ষকরা নির্দিষ্ট সময় স্কুলে আসছেন না, কিভাবে সেটি সামলাবেন? দেখা যায় অনেক ক্ষেত্রে এটা ঘটে যে অনেকে শিক্ষক শিক্ষক রয়েছেন যারা সঠিক সময় বিদ্যালয়ে আসছেন না। তো এক্ষেত্রে প্রধান দায়িত্ব বা কী হবে? তো প্রথমত কি করতে হবে না, প্রথমত ওনাদের দেরিতে আসার যে কারণটা সেটা জানার চেষ্টা করব, এবং ওনাদের নিজের বিদ্যালয়ের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বটার প্রতি অবগত করাবো। যদি তারপরেও না শুনেন বা যদি এটাকে অবহেলা করেন, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবো। এবং এর সাথে সাথে আমার দায়িত্ব হবে যে শ্রেণীকক্ষে যাতে শিক্ষার্থীদের পঠন পাঠনে কোনোভাবে যাতে ব্যাঘাত না ঘটে, এই জন্য কী করতে হবে, প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থীদের এমন কিছু মজার ছলে পাঠদান করাবো এবং সাথে সাথে কিছু কাজ করতে দেবো যাতে তারা শৃঙ্খলার সাথে প্রত্যেকটি কাজ করে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে বা বোঝে যে এই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দিতে আসছেন তাদের যে অভাব, সে অভাববোধটা যাতে তারা বুঝতে না পারে। অর্থাৎ পাঠদানটা অবশ্যই শিক্ষার্থীদের ভালোভাবে চালিয়ে যেতে হবে। সেটা বিভিন্ন মজার চলে, গল্পের চলে বা বিভিন্ন গল্প বলার পর সেটা পড়ার সম্পর্কে কিছু টাস্ক দেওয়া, সেই টাস্কগুলো মনোযোগ সহকারে করবে শিক্ষার্থীরা, এগুলো কিন্তু করা যেতে পারে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের প্রাচীর ভেঙে পড়েছে, কার কাছে রিপোর্ট করবেন? প্রথমত একটা বললাম যে বিদ্যালয়ের প্রাচীর ভেঙে পড়ার মুখে, এটা কিন্তু ভেঙে গেছে অলরেডি, তাহলে কি করা যায়? তো বিদ্যালয়ের প্রাচীর ভেঙে থাকলে অবশ্যই এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবো প্রথমত। সাথে সাথে পঞ্চায়েত প্রধান বা পৌর এলাকা হয়ে থাকলে পৌর প্রধানকে বিষয়টা দৃষ্টিগোচর বা আকর্ষণ করতে বলবো, যাতে ওনারাও এক্ষেত্রে এগিয়ে আসেন এবং দ্রুত যাতে বিদ্যালয়ের এই যে প্রাচীর ভেঙে পড়েছে সেটা সমাধান যাতে দ্রুত ঘটে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে স্কুলের নতুন কোনো সরকারি প্রকল্প এসেছে, আপনি কিভাবে সেটা বাস্তবায়িত করবেন? তো এক্ষেত্রে কি করতে হবে না, বিদ্যালয়ে কোনো নতুন সরকারি প্রকল্প এলে বাস্তবায়িত করতে হলে প্রথম আমার যে কাজটি হবে সেটা হলো কি না, ওই প্রকল্প সম্বন্ধে সঠিক নির্দেশিকাটি জানা। কারণ কি প্রকল্প কাদের জন্য, মাইনরিটির জন্য রয়েছে, এসটি এসসি নাকি ওবিসি নাকি সকলের জন্য, সেটা প্রথমত জানা। তারপর সেটা কিভাবে রূপায়ণ করব তার জন্য বিদ্যালয়ের বাকি শিক্ষক শিক্ষিকাদেরও সেটা জানাবো, পড়ে শোনানোর চেষ্টা করব। এবং শেষে কী করতে হবে, তারপর এই প্রকল্পের আওতায় কারা পড়ছেন বা কারা এই সুযোগ সুবিধাটা পেতে পারেন সেই সমস্ত শিক্ষার্থীদের নির্দেশিকাটি ভালোভাবে বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং সাথে সাথে অভিভাবকদেরকেও একটা মিটিং ডেকে সমস্ত বিষয়টি তাদের সামনে উপস্থাপন করা। এভাবেও কিন্তু প্রকল্পটি রূপায়ণ করা যেতে পারে। ওকে, নেক্সট তারপরে 21 নম্বর প্রশ্ন কি বলছে, যে মিড ডে মিলের মান নিয়ে ছাত্রদের মধ্যে অভিযোগ, আপনি কিভাবে সেটা সমাধান করবেন? অনেক সময় এটাও দেখা যায় যে মিড ডে মিলের যে মান, সেই মানটা নিয়ে যে সমস্ত খাদ্য সামগ্রী সরকার থেকে দেওয়া হচ্ছে সেগুলো আদৌ রান্না করা হচ্ছে কিনা, এটা নিয়ে কিন্তু অনেকেরই অভিযোগ থাকে। তো এক্ষেত্রে কী করবেন? তো মিড ডে মিলের মান নিয়ে ছাত্রদের বা ছাত্রছাত্রীদের যদি অভিযোগ থাকে, তাহলে প্রথমে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে কি, তার কারণটা খতিয়ে দেখা। কারণ সেখানে কী ধরনের খাবার দেওয়া হচ্ছে, কত পরিমাণে দেওয়া হচ্ছে, রাঁধুনিরা কীভাবে করছেন, কীভাবে দিচ্ছেন শিক্ষার্থীদের, সেটা প্রথমত জানা বা পরিদর্শন করা। তারপর যদি সত্যি দেখা যায় যে মিড ডে মিলে মান নিয়ে সমস্যা রয়েছে, তাহলে যারা রান্নার দায়িত্বে রয়েছেন বা পালন করছেন তাদেরকে সেই সরকারি নির্দেশ মতো রান্না করতে বলা। সাথে সাথে ছাত্রছাত্রীদের কেউ বিষয়টা বোঝানো, ছাত্রছাত্রীদেরকেও বিষয়টি বোঝানো যে সরকারি যে নির্দেশিকা রয়েছে সেগুলো তাদেরকে একদম পড়ে বলে দেওয়া। এমনকি সরকারের তরফ থেকে মিড ডে মিলের যে মান, সেই মানের যে একটা চার্ট থাকে, সেই চার্টটাও কিন্তু বিদ্যালয়ের মধ্যে ঝুলিয়ে দেওয়া, যাতে করে তারাও অবগত হয়, অভিভাবকরা অবগত হয় এবং রাঁধুনি যারা রান্নার দায়িত্ব রয়েছেন তারাও যাতে অবগত হয় যে সরকারি যে নির্দেশিকা সেই মান অনুযায়ী রান্না করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সেগুলো বিতরণ করে দেওয়া। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন, যে স্কুলে ক্রীড়া দিবস আয়োজন করতে হবে, আপনি কিভাবে সেটি পরিকল্পনা করবেন? ওকে, এই হচ্ছে প্রশ্ন। তো বিদ্যালয়ে ক্রীড়া দিবস পালন করার জন্য আমার প্রথম পরিকল্পনা হবে যে শিক্ষার্থীদের ক্রীড়া সংক্রান্ত যে খেলাগুলো রয়েছে সেইগুলোতে তাদেরকে অংশগ্রহণ করতে প্রথমত উৎসাহিত করা। তবেই তো একটা ক্রীড়া দিবস যে পালন করবে সেটাতে অবশ্যই তারা উৎসাহিত বোধ করবে, তারা জানবে, তবে তো সেটাকে অংশগ্রহণ করবে। তো যাতে তারা সকলে এই খেলায় অংশগ্রহণ করে সেটা তাদেরকে জানানো, বোঝানো, উৎসাহ দেওয়া, মোটিভেশন করা। এমনকি বাকি শিক্ষক শিক্ষিকাদেরকেও বলবো যে এই ক্রীড়া দিবসে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে উৎসাহিত করতে বলা। তার সারা শিক্ষার্থীদের এটাও বলতে হবে যে এই ক্রীড়া দিবসে তারা যদি অংশগ্রহণ করে তাহলে অবশ্যই তাদের জন্য পুরস্কারও দেওয়া হবে, এটাও তাদেরকে জানিয়ে দেওয়া। অবশ্যই তারা সেক্ষেত্রে ক্রীড়া দিবসে অবশ্যই অংশগ্রহণ করবে এবং এই পরিকল্পনাটা এভাবে বাস্তবায়িত হবে ক্রীড়া দিবস সংক্রান্ত বিষয়ে। ওকে, নেক্সট
23 নম্বর প্রশ্ন, যে তুমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিয়োগের পর তোমার বিদ্যালয়কে কিভাবে উন্নত করবে। এটা কিন্তু অনেকবার প্রশ্নটা করা হয়েছে। তো পড়ানোর যে পরিকাঠামো রয়েছে সেটি আরও উন্নত করতে হবে, প্রথমত এটা কাজ। তাছাড়া শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য বিভিন্ন ধরনের যে কৌশল, কুইজ, প্রশ্ন উত্তর, বিভিন্ন পুরস্কার ইত্যাদি ব্যবস্থা করব এবং পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, দৈহিক, মানসিক প্রভৃতির দিকে মনোযোগ দেব, যাতে করে সমস্ত দিকে তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটে। সেগুলো অবশ্যই নজরের মধ্যে রাখতে হবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। ওকে, নেক্সট 24 নম্বর প্রশ্ন, যে বিদ্যালয়ের পাশে একটি বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। কিছু ছাত্রছাত্রী বায়না ধরলো বা জেদ করলো যে তারা সেখানে যাবে এবং কিছু শিক্ষার্থীরা বলল যে ক্লাস করতে চাইছে, তখন আপনি কি করবেন। অর্থাৎ এখানে যদি দ্বিমত দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে, তাহলে কি করা উচিত। সেক্ষেত্রে উত্তরটা কেমন হবে। তো বৃক্ষরোপণ যেহেতু একটা শিক্ষামূলক কাজ, তাই আমি উভয়ের আবদার কিন্তু রাখবো, কারণ যারা ক্লাস করতে চাইছেন তাদেরও আবদারটা রাখা যায় এবং যারা বলছে বৃক্ষরোপণে অংশগ্রহণ করবো তাদেরও আবদারটা কিন্তু রাখা যেতে পারে। তো যেহেতু এই বিষয়টি শিশুদের মন চঞ্চল, এই ক্ষেত্রে তাদেরকে কী করতে হবে, প্রথমে সে বৃক্ষরোপণ কর্মসূচিতে নিয়ে যাব। যারা যেতে চাইছে না তাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার কাজকর্ম তাদের পর্যবেক্ষণ করাবো এবং নিজেও দেখব। সেখান থেকে যথাসময়ে ক্লাসে ফিরে এসে তাদেরকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনার মাধ্যমে গঠনমূলক ধারণা দেবো, অর্থাৎ একটা পাঠদানও হয়ে যাবে পরিবেশ সংক্রান্ত বিষয়ে। সাথে সাথে তাদের যে বৃক্ষরোপণ সংক্রান্ত যে সমস্ত দৃষ্টিগুলো তাদেরকে নজর রাখা দরকার সেগুলো তারা বুঝতে পারবে। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন, যে আপনার শ্রেণীকক্ষে কিছু অল্প বুদ্ধিসম্পন্ন এবং কিছু মেধাবী শিক্ষার্থী আছে। আপনি কিভাবে শ্রেণীকক্ষের মধ্যে সবার চাহিদার সঙ্গে মেটানোর চেষ্টা করবেন বা মেটাবেন। এটা কিন্তু অনেকেই বাস্তব সম্মুখীন হতে পারো পরবর্তী ক্ষেত্রে। তো এর উত্তরটা কী হবে। তো কী বলতে হবে না, স্যার শ্রেণীকক্ষে সমস্ত রকম শিক্ষার্থীরা থাকবে, এটা একটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। সবার কি মানদণ্ড এক থাকে পড়ার প্রতি বা পড়াশোনার প্রতি, বা তাদের যে বুদ্ধাঙ্ক সেটা কি ঠিক থাকে না। তো শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থীর মেধা বুদ্ধি সমান নয়, সেই সমস্ত দিক মাথায় রেখে আমরা বা আমার পাঠ পরিকল্পনা করব সহজ সরল পদ্ধতিতে। এছাড়া তাদেরকে আমি ছোট ছোট দলে ভাগ করে দেব, কারণ দলগত শিক্ষণের মাধ্যমে শিশুরা কী হবে, খুব ভালোভাবে শিখে ফেলবে। ফলে তাদের মধ্যে যে একটা মিথস্ক্রিয়া ঘটবে এবং একে অপরের যে জ্ঞান অর্জন এবং আদান প্রদান সেটাও কিন্তু তারা করতে পারবে এবং এভাবে পাঠদানটা একটা ফলপ্রসূ হয়ে উঠবে একটা বুদ্ধিসম্পন্ন, অল্প বুদ্ধিসম্পন্ন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে। ওকে, নেক্সট 26 নম্বর প্রশ্ন, যে ধরুন আপনার বিদ্যালয়ে 200 জন ছাত্রছাত্রী আছে। এমন অবস্থায় আপনি কিছুদিনের জন্য শিক্ষক হিসেবে একা হয়ে গেলেন। এই কিছুদিন আপনি কীভাবে বিদ্যালয় সামলাবেন। এটা কিন্তু বিদ্যালয়গুলোতে এখন দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে একজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন। তো এই সমস্যার সম্মুখীন হলে আপনি কী করবেন বা তোমার কী দায়িত্ব হবে। তো এটার উত্তরটা কী বলবেন না, স্যার এমন অবস্থা হলে আমি শিক্ষার্থীদেরকে 2টি শ্রেণীতে বসাবো এবং আমি চেষ্টা করব সেই শ্রেণীকক্ষ 2টির মাঝামাঝি থেকে ক্লাস পরিচালনা করতে, অর্থাৎ পাশাপাশি বসিয়ে 2টো শ্রেণীকক্ষে আলাদাভাবে বসানো। তবে এমন অবস্থায় তো দীর্ঘদিন বিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজিং কমিটি এবং শিশুদের যে অভিভাবকদের সঙ্গে আলাপ আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো এবং যাতে করে সেই বিদ্যালয়ে আরও শিক্ষক শিক্ষিকা যাতে নিয়োগ করা হয় এবং পাঠদানে কোনো ব্যাঘাত যেন না ঘটে সেগুলো আলোচনা করা এবং জানানো বা অভিযোগ করা। ওকে, নেক্সট 27 নম্বর প্রশ্ন, ধরুন আপনার সহশিক্ষক প্রতিদিনই বিদ্যালয়ে যে দেরি করে আসেন এবং ওনার ক্লাস আপনাকে নিতে হয়। এ বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন। তো প্রথমত আমি মনে করি যে এমন ঘটনা একেবারেই কাম্য নয়। তবে যদি এমন ঘটনা আমি আমার সহশিক্ষকের ক্ষেত্রে কিছুদিন লক্ষ্য করি, তাহলে আমি তার অসুবিধার কারণটা প্রথমত জানতে চাইব এবং কি করে সেটি সমাধান করা যায় সেটি দেখব। যদি দেখি যে কোনো জরুরি পরিস্থিতির জন্য এমনটি 2-1 দিন হচ্ছে, তাহলে বাচ্চাদের যেন ক্ষতি না হয় তার জন্য যেটা করা দরকার সেটা আমি নিজে করব। আর যদি দেখা যায় যে তিনি ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা দীর্ঘদিন ধরেই একইভাবে করে চলছেন, তাহলে অবশ্যই সেটা সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন অথরিটি বা যে দায়িত্বে যারা রয়েছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি দৃষ্টিগোচর করে তাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে, নেক্সট 28 নম্বর প্রশ্ন, যে শিক্ষক বা শিক্ষিকা হয়ে আপনি একজন বদ বা বদমাইশি বা
যে একটু বেশি চঞ্চল প্রকৃতির, সেই শিক্ষার্থীকে কিভাবে সংশোধন করবেন। তো প্রথমে আমার কাজ হবে শিক্ষার্থীদের মানসিক অবস্থা প্রথমত বোঝা, সে কি শিখতে চাইছে, কেমন তার মানসিকতা, কেমনভাবে বুঝতে চাইছে। তারপর তার যে আগ্রহের বিষয়টা সেটা যেন জেনে নিয়ে তার কাছে আগ্রহের বিষয়টা উপস্থাপন করতে হবে এবং এর সাথে সাথে তাকে পড়ার সাথে কিন্তু নিয়ে আসতে হবে। এটা কিন্তু মূল দায়িত্ব বা কর্তব্য হওয়া উচিত। ওকে, নেক্সট তারপরে প্রশ্ন কি বলা হচ্ছে, 29 নম্বর প্রশ্ন। এখানে 29 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে স্বল্পভাষী এবং আত্মকেন্দ্রিক শিশুদের শিক্ষক হিসেবে আপনি পাঠদানের সময় কী পরিবর্তন আনবেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, স্বল্পভাষী এবং আত্মকেন্দ্রিক শিশুদের ক্ষেত্রে তাদের পড়ানোর যে সময়, সেই সময় তারা যাতে বিষয়টি বুঝতে পারছে কিনা সেটা প্রথমত দেখতে হবে। শিশুটির প্রশ্নকরণের দিকটা খেয়াল রাখতে হবে, কী ধরনের সে প্রশ্ন করছে। শিশুটির সাথে অন্যান্য সহপাঠীদের বা বন্ধুত্বের যে সম্পর্ক যেন সঠিক থাকে, সে বিষয়ে আমি একজন শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে পারবো বা দিতে হবে বা নিতে হবে। শিশুটি যেন সংকোচ ছাড়া পাঠ গ্রহণ করতে পারে সে বিষয়টিও কিন্তু দেখতে হবে। কারণ যদি সে মিতভাষী বা কম কথা বলে বা স্বল্পভাষী, সেখানে যদি সে আত্মকেন্দ্রিক নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে, তো অবশ্যই একজন শিক্ষক হিসেবে তার স্তরে গিয়ে তাকে বোঝানো, তাকে সময় দেওয়া এবং সময় দিয়ে তাকে বাকি শিশু শিক্ষার্থীদের সাথে যাতে আলোচনার মধ্যে দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি হয়, সে বিদ্যালয়ে আসতে পারে, যাতে সে তারপর আস্তে আস্তে তার যে জানার বিষয়গুলো সেগুলো তাদের ইচ্ছা মতো বা তার যে সমস্ত বিষয়গুলো তার বোঝার একটা আগ্রহ রয়েছে সেগুলো দিয়ে তাকে বোঝানো এবং পাঠদানটা চালিয়ে যাওয়া। নেক্সট 30 নম্বর প্রশ্ন, যে শিশুদের বিদ্যালয়মুখী করতে আপনার কী করণীয়। সেক্ষেত্রে অনেকগুলো কারণ হতে পারে, কী কী করতে পারা যায়। তো প্রথম যেটা করতে হবে না, শিশুদের বিদ্যালয়মুখী করতে শিশুদের পাঠদানের ক্ষেত্রে প্রয়োজনীয় টিএলএমের ব্যবহার এবং উৎকৃষ্ট আনন্দময় পাঠদানের বিষয়টিকে দেখতে হবে। ওকে, 2 নম্বর বলা হচ্ছে শিশুদের পর্যাপ্ত আহারের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মিড ডে মিলের ব্যবস্থা, যাতে করে তারা বিদ্যালয়মুখী হয়। 3 নম্বর কী বলা হচ্ছে না, বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষকদের শিশুকেন্দ্রিক যে পঠন পাঠন, সেই পঠন পাঠন যাতে সচেষ্ট হয় সেদিকটাও দেখতে হবে। কারণ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যদি একজন শিক্ষার্থীকে যদি কেন্দ্র করে যদি না পাঠদান করানো হয়, তার স্তরে গিয়ে পাঠদান করা না হয়, তার যে বোঝার দক্ষতা বা যে সমস্ত বিষয়গুলো সে আয়ত্ত করতে পারবে সেগুলো যদি তাকে পাঠদান সেভাবে না করা হয়, তাহলে সে বিদ্যালয়ে আসবে না বা বিদ্যালয়মুখী হবে না। তো অবশ্যই এই বিষয়গুলো নজরে রাখা দরকার একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। নেক্সট 31 নম্বর প্রশ্ন, আপনি শ্রেণীকক্ষে পাঠদান করানোর সময় কোন কোন দিকগুলি খেয়াল রাখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কারণ একজন শিক্ষক হতে যাচ্ছ তোমরা সকলে, অবশ্যই এগুলো কিন্তু তোমাকে মনোযোগ সহকারে জানতে হবে বা দেখতে হবে। তো প্রথম কি করতে হবে না, শ্রেণীকক্ষটি যাতে সংক্ষিপ্ত যথাযথ সেদিকে কিন্তু খেয়াল রাখবো। কারণ অবশ্যই একটা শ্রেণীকক্ষ যদি ভালো পরিবেশের মধ্যে থাকে তাহলে অবশ্যই তারা পাঠদান করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার্থীর ভাবনা এবং চাহিদা যাতে গুরুত্ব পায় সেদিকে লক্ষ্য রাখবো। 3 নম্বর বলা হচ্ছে শিক্ষার্থী যাতে পাঠদানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সেদিকেও নজর রাখবো। তারপরে বলা হচ্ছে কি না, শিক্ষকের আচরণ এবং বাচনভঙ্গি যাতে যেন অনুকরণযোগ্য হয়। শিশু শিক্ষার্থীরা যেহেতু শিক্ষকদেরকে বা শিক্ষার্থীদেরকে অনুকরণ করে, সেই অনুকরণযোগ্য যাতে সমস্ত বাচনভঙ্গি আচরণ হয়ে থাকে সেগুলো নজর রাখবো। এবং শাস্তি প্রদান ও তিরস্কার থেকে তাদেরকে বিরত রাখবো এবং উৎসাহ দেওয়ার চেষ্টা করবো, সময় সময় ফিডব্যাক নেবো, প্রশ্ন করতে উৎসাহ দেবো, এগুলো তাদেরকে করা যেতে পারে। ওকে, নেক্সট তারপর প্রশ্ন বলা হচ্ছে যে আচ্ছা, তারপরে 1 নম্বরে একটা পয়েন্ট দেওয়া হচ্ছে শ্রেণীকক্ষটি যাতে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে সমাপ্ত হয় সেদিকেও কিন্তু নজর রাখবো, অর্থাৎ তারা যদি প্রশ্ন করতে পারে। এটা আগের উত্তরটা 31 নম্বরের শেষ পয়েন্টে ছিল। ওকে, নেক্সট 32 নম্বর প্রশ্ন, যে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস উদযাপনের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আপনি কিভাবে এই দিনটি উদযাপন করবেন। যেমন ক্রীড়া দিবস বললাম, সেই একইভাবে। তো প্রথমত এই দিনগুলোতে সম্বন্ধে কিছু বিশেষ কথা শিক্ষার্থীদের আগে থেকে প্রথমে আলোচনা করে দেওয়া, যাতে করে শিক্ষার্থীরাও এই দিনগুলোতে নিজেরা গুছিয়ে কিছু বলতে পারে। তার সাথে আমার কাজ হবে এই দিনগুলোতে যে সমস্ত ব্যবস্থাপনার দরকার সেগুলো করা, সাথে সাথে এই দিনগুলোতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বা শিক্ষিকার অনুমতিতে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী উপস্থিত থাকার আহ্বান জানানো। আর এই দিনগুলো উদযাপনের সময় আমার সাথে উপস্থিত সমস্ত যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সকলকে মূল্যবান বক্তব্য রাখতে বলা, যাতে আগামী ভবিষ্যতে সমস্ত শিক্ষার্থীরা এই দিনগুলো নিয়ে বিশেষভাবে অবগত হয় বা থাকে। ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, যদি কোনো শিশু শ্রেণীকক্ষে পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করে, অর্থাৎ কেউ হয়তো একটু বদমাইশি করছে, পাঠদান করাতে বা করতে অসুবিধা হচ্ছে, তো তখন একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন।
তো প্রথমত যে ব্যাঘাত সৃষ্টি করছে সেই শিক্ষার্থীর কারণটা জানা, কারণ সে কী কারণে করছে, সম্ভব হলে সেই মুহূর্তে তার সমাধান করে বা সমাধানে আশ্বাস দিয়ে তাকে শ্রেণীর পরিবেশ বজায় রাখার জন্য বলবো এবং পড়ার প্রতি মনোযোগ দিতে বলবো। ওকে, নেক্সট 34 নম্বর প্রশ্ন, যে ধরুন আপনি প্রথম দিন স্কুলে ক্লাস নিতে গিয়েছেন, প্রথমে আপনার করণীয় কী হবে এবং কীভাবে ক্লাসটি নেবেন। তো প্রথমে বলছে কি করতে হবে না, প্রথমে আমার কাজ হবে যে প্রত্যেক ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় বিনিময় করা। এটা কিন্তু মূল দায়িত্ব একজন শিক্ষক যখন বিদ্যালয়ে প্রথম দিন যাবেন সেখানে। তারপর ছাত্রছাত্রীর কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারা একটা বিষয়, তার জন্য তাদের বিশ্বাস অর্জন করতে হবে পরিচালকের অবস্থান থেকে, এবং তাদের মধ্যে যে আনন্দময় পরিবেশের মধ্যে তাদেরকে পাঠদান করানোর যে একটা বিষয়, সেই কৌতূহলটা তাদেরকে জাগিয়ে তুলতে হবে। ওকে, নেক্সট 35 নম্বর প্রশ্ন, যদি আপনার ক্লাসে আলোচ্য কোনো বিষয় কোনো ছাত্র বা ছাত্রীরা না বুঝতে পারলে আপনি কি করবেন। তো সেই মুহূর্তে সেই ক্ষেত্রে আমার পড়ানোর যে বা ধরন, সেই ধরনটা বদলাতে হবে। অর্থাৎ যে পদ্ধতি আমি পাঠদান করাচ্ছি হয়তো তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই প্রথমত পাঠদানের পদ্ধতিটা বদলাতে হবে। বিভিন্ন বাস্তব যে উদাহরণ, সেই উদাহরণের সাহায্যে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং সহজ সরল প্রাঞ্জল ভাষায় তাদেরকে বুঝিয়ে বলতে হবে, যাতে তাদের প্রতি একটা যে মনোযোগ, যে আকর্ষণ, সে আকর্ষণটা তাদের কেড়ে নিতে হবে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, যে কক্ষে বা শ্রেণীকক্ষে একটি ছাত্র আর একটি ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছে, আপনি শিক্ষক হিসেবে কি করবেন। এটা ঘটতে পারে। তো প্রথমে আমার কাজ হবে যে ছাত্রের মাথাটা ফেটে গেছে তার প্রাথমিক চিকিৎসা করে তাকে সুস্থ করা। তারপর যে ছাত্রটি তাকে মেরেছে তাকে মারার কারণ জিজ্ঞাসা করে তার সমাধান করা, এবং সাথে সাথে তাদের নির্দেশ দেওয়া যে পুনরায় তারা যেন এই ধরনের কাজ না করে। এবং আরও একটা মূল দায়িত্ব যেটা হচ্ছে অভিভাবকদেরকে ফোন করে জানানো বা ডেকে পাঠানো, যখন তার যে প্রাথমিক চিকিৎসা করা তাকে সুস্থ করে নিয়ে তার বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেবো। ওকে, নেক্সট 37 নম্বর প্রশ্ন, পড়ানোর সময় যদি বুঝতে পারেন যে আপনি যা পড়াচ্ছেন তা সঠিক নয়, আপনি এক্ষেত্রে কী করবেন। তো যদি বিষয়টি অসম্পূর্ণ রেখে অন্য বিষয় পড়াবেন, এটা একটা প্রথমত করতে হবে। অর্থাৎ যদি বুঝতে পারছে না, এবং ছাত্রদের বলবো যে ভুল হয়েছে এবং তা সংশোধন করে নেব, এটাও কিন্তু একটা মূল দায়িত্ব। নেক্সট 38 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের কিভাবে আপনি ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন। তো প্রথমত একজন শিক্ষক বা শিক্ষিকাকে আদর্শবান মানুষ হয়ে উঠতে হবে, এটা কিন্তু একজন শিক্ষকের মূল দায়িত্ব। কারণ তিনি যদি নিজেই আদর্শবান না হয়, তিনি যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে না থাকেন, তিনি যদি শিষ্টাচার ভালো না করেন, তাহলে উনাকে যে অনুকরণ করবে তাহলে উনারা ভালো হবেই বা কী করে। যারা অনুকরণ করবে যে সমস্ত শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তাকে সমস্ত সময় বা সব সময় আদর্শবান মানুষ হতে হবে এবং বিদ্যালয়ের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। সঠিকভাবে পাঠদান করাতে হবে, গল্পের ছলে বিভিন্ন মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে পাঠদান করাতে হবে, এবং সাথে সাথে তাদের বিভিন্ন মনীষীদের জীবনী কর্মগল্পের মাধ্যমে আকারে শোনাতে হবে, যাতে তারা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ওকে, নেক্সট তারপর 39 নম্বর প্রশ্ন, যে কোনো শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষে ক্লাস করালে শিক্ষার্থীদের গোলমাল করতে দেখা যায়, এর কারণ কি হতে পারে এবং এটি কিভাবে সমাধান করা যায়। সেক্ষেত্রে নানান কারণ হতে পারে, তবে আমার মতে যে কারণটা বেশি প্রযোজ্য তা হলো কি না, যে শিক্ষক বা শিক্ষিকা ক্লাস করাচ্ছেন এবং যে বিষয়টি পড়াচ্ছেন সেই বিষয়ে শিক্ষক শিক্ষিকার একটা অস্বচ্ছ জ্ঞান বা ত্রুটি রয়েছে, বা যে পদ্ধতি পড়াচ্ছেন সে পাঠদানটা আদৌ ওই পদ্ধতিতে নয়। এছাড়া শিক্ষক বা শিক্ষিকার ব্যক্তিত্বের যে অভাব সেটাও রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে নিয়ে উনাকে বলা যে উনি যাতে এই সমস্ত বিষয়গুলো দূর করেন, এবং যাতে করে শিক্ষার্থীদের স্তরে গিয়ে তাদেরকে যুক্তিসম্মতভাবে বাস্তব উদাহরণের মধ্যে দিয়ে তাদেরকে পাঠদানটি করান। নেক্সট 40 নম্বর প্রশ্ন, তুমি বা আপনি শ্রেণীকক্ষে ঢুকতে দেখলেন যে দুজন শিক্ষার্থী প্রথম বেঞ্চে বসা নিয়ে ঝগড়া করছে, তুমি বা আপনি তখন এক্ষেত্রে কী করবে বা করবেন। তো প্রথম কাজ হবে তাদের ঝগড়ার কারণটা জানা, তারপর তাদের বুঝিয়ে বলা এবং শ্রেণীকক্ষের বাকি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা যে প্রথমে কে এসেছে। তারপর বলতে হবে যে প্রথমে এসেছে তাকে প্রথম বেঞ্চে বসিয়ে বাকি আরেকজনকে অন্য বেঞ্চে ভালোভাবে বসার ব্যবস্থা করে দেওয়া, এবং পরবর্তী ক্ষেত্রে যাতে এ ধরনের সমস্যার সমাধান না হয় বা সমস্যা যাতে না তৈরি হয় সেজন্য তাদেরকে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা, এবং যে একটু হয়তো কম উচ্চতার মধ্যে রয়েছে তাকে প্রথম বেঞ্চের দিকে বসানো যাতে তারা দেখতে পায়, এভাবে একটা উচ্চতা সম্পন্নভাবে তাদেরকে সারি সারিভাবে পরের দিন থেকে বসতে বলা। ওকে, নেক্সট 41 নম্বর প্রশ্ন, একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকার
কী কী বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা বা হওয়া উচিত, এটা একটা প্রশ্ন। তো আমি যেটুকু বলতে পারি যে একজন আদর্শ শিক্ষককে অবশ্যই সর্বগুণে গুণান্বিত হতে হবে। এটা কিন্তু মূল দায়িত্ব বা কর্তব্য একজন শিক্ষককে করতে হবে এই আচরণগুলো। ছাত্রছাত্রীর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। সকল বিষয়ে ছাত্রছাত্রী বোঝানোর সক্ষমতা থাকতে হবে। ছাত্রছাত্রীরা কী চাইছে সেটা ভালোভাবে বুঝতে হবে। তাদের মাঝে প্রতিযোগিতা বা ভালো ফলাফল তৈরি স্প্রিয়া, সেই ধরনের যে ক্রিয়েটিভিটিগুলো সেগুলো তৈরি করতে দিতে হবে। এগুলো ছাড়াও একজন ছাত্র বা ছাত্রীকে বিশ্বের বুকে সর্বোত্তম উপযোগী করে তোলার জন্য একজন আদর্শ শিক্ষকের সর্বোত্তম আদর্শ হওয়াটাও কিন্তু উচিত। এবং এভাবে শিক্ষার্থী যদি, একজন শিক্ষক বা শিক্ষিকা যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে, তাহলেই তিনি আদর্শ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন বা হয়ে উঠবেন। নেক্সট 42 নম্বর প্রশ্ন, যে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবার জন্য আপনি কি কি করবেন। এটা মনে হচ্ছে একবার বললাম, তাও দেখছি। তো আমাকে প্রথমত বিদ্যালয় এবং তার চারপাশে পরিবেশটা একটা পড়ার পরিবেশ তৈরি করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত কি করতে হবে না, দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে বিদ্যালয়ে যে পাঠরত বিভিন্ন আকর্ষণীয় সরঞ্জাম রাখতে হবে। 3 নম্বর, শিক্ষক বা শিক্ষিকা পাঠদানকে আরও আকর্ষণীয় আনন্দদায়ক করে তুলতে হবে। 4 নম্বর বলছে পাঠ্যক্রমগুলোকে দৈনন্দিন জীবনের সাথে তুলে ধরতে হবে বাস্তব উদাহরণসম্মতভাবে। পাঠদানকালে বিভিন্ন আকর্ষণীয় শিক্ষাসহায়ক উপকরণ ব্যবহার করতে হবে এবং বিভিন্ন মনস্তাত্ত্বিক পদ্ধতিতে তাদেরকে পাঠদান করাতে হবে। এগুলো হচ্ছে মূল কাজ বা কর্তব্য। নেক্সট 43 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে পরীক্ষার পর দেখলেন যে শিক্ষার্থীদের ফল আপনার বিষয়ে খারাপ হয়েছে, আপনি একজন শিক্ষক বা শিক্ষক হিসেবে কী করবেন। তো প্রথমত আমাকে নিজের পড়ার পদ্ধতি এবং তার ঘাটতিটা খুঁজে বের করতে হবে, এটা প্রধান কাজ হবে। তারপর আমাকে নতুন করে বিভিন্ন মনস্তাত্ত্বিক পদ্ধতি অবলম্বন করে ও পড়ার পাঠগুলোকে আকর্ষণীয়ভাবে তাদের পুনরায় পাঠদান করাতে হবে। সময়মতো তাদেরকে রিমিডিয়াল টিচিং করতে হবে এবং সময়মতো তাদেরকে মূল্যায়নও কিন্তু করতে হবে, যাতে করে বোঝা যায় যে তাদের যে বিষয়গুলো কতটা বোধগম্য হয়েছে সেগুলো জানা। রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা, তাদেরকে পরবর্তী ক্ষেত্রে আরও ভালোভাবে সময় দিয়ে বুঝিয়ে দেওয়া, এরও কিন্তু করা যেতে পারে। নেক্সট 44 নম্বর প্রশ্ন, যদি কোনো এক শিক্ষার্থী বারবার পরীক্ষায় ফেল করে তাহলে আপনি কি করবেন। হয়তো এটা একজনের ক্ষেত্রে দেখা গেছে। তো শিক্ষার্থীরা কেন ফেল করছে তার প্রথমত কারণটা খুঁজব। যদি সে শ্রেণীকক্ষে পড়া ভালোভাবে বুঝতে না পারে তাহলে তাকে ভালো করে আরও বোঝাতে হবে এবং তার প্রতি একটু বেশি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রয়োজনে তার পরিবারের মা বাবার সাথেও কথা বলতে হবে ভালোভাবে, এবং যাতে করে পরিবারের লোকজনও তাকে সময় দিয়ে পড়াশোনা পাঠদানের প্রতি সেটাও দেখতে হবে, নজর রাখতে হবে এবং বিদ্যালয়ে যেটুকু সময় থাকা যায় তার প্রতি একটু মনোযোগটা দিতে হবে, রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থাও করতে হবে। নেক্সট 45 নম্বর প্রশ্ন, কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আপনি কি করবেন। তো কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে নিজের দায়িত্ব বা কর্তব্য প্রথমত কী হবে। তো প্রথমত তাকে কি করতে হবে না, প্রথমত তাকে সেই মুহূর্তে সচেতন অবস্থায় ফিরিয়ে আনতে হবে, জল পান করাতে হবে, কিছুক্ষণ একটু ফাঁকা জায়গায় বসিয়ে রাখতে হবে। তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়ে জানিয়ে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তার পরিবারের বাবা মাকেও কিন্তু খবর দিয়ে তাকে সুস্থ করার জন্য পরামর্শ দান করে তাকে তার বাবা মায়ের সাথে ছেড়ে দেওয়া এবং বাড়ি যেতে বলা। এগুলো কিন্তু কাজ করতে হবে একজন শিক্ষক বা শিক্ষিকাকে। ওকে। নেক্সট 46 নম্বর প্রশ্ন, বিদ্যালয় ছুট শিক্ষার্থীর সংখ্যা কমানোর জন্য কী কী করা উচিত। তো প্রথমত আমার প্রধান কাজ হবে কী কী কারণে শিক্ষার্থীদের বিদ্যালয় ছুট হচ্ছে তার কারণটা প্রথমত খুঁজে বের করা। তারপর শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে বোঝানো। সাথে সাথে শিক্ষার্থীদেরও তার পরিবারের লোকেদের বলতে হবে যে সরকার কর্তৃক প্রণোদিত বিভিন্ন আর্থিক সাহায্য ও বিভিন্ন প্রকল্প বিষয়ে, যাতে তারা যেসব কারণ থেকে বিদ্যালয় ছুট হচ্ছে সেগুলোর সমাধান বর্তমান পরিস্থিতি সরকার দ্বারা তার সাহায্য করা হচ্ছে। সময় পেলে গ্রামে গ্রামে গিয়েও তাদেরকে প্রচার করার জন্য একটা অনুষ্ঠান সভাও কিন্তু আয়োজন করতে হবে। এইভাবেই কিন্তু যে বিদ্যালয় ছুট শিক্ষার্থী সেটা কিন্তু কমানো যেতে পারে। নেক্সট 47 নম্বর প্রশ্ন, আপনার শ্রেণীকক্ষে কিছু অল্প বুদ্ধি সম্পন্ন এবং কিছু মেধাবী শিক্ষার্থী আছে, আপনি কীভাবে শ্রেণীকক্ষের মধ্যে সবার চাহিদা একসঙ্গে মেটাবেন। তো এক্ষেত্রে কী বলবে যে স্যার বা ম্যাডাম, শ্রেণীকক্ষে সমস্ত রকম শিক্ষার্থীদের থাকবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থী মেধা বুদ্ধি সমান নয়। তো এক্ষেত্রে সেই সমস্ত দিক দিয়ে মাথায় রেখে আমরা যে পাঠ পরিকল্পনা করব সহজ সরল পদ্ধতি, যাতে করে সমস্ত শিক্ষার্থী বুঝতে পারে। এছাড়া তাদেরকে আমি ছোট ছোট দলে ভাগ করে দেব, কারণ দলগত শিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে যে খুব ভালো শেখে, ফলে তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া ঘটবে, তারা একে অপরের সাথে পরিচয় হবে, জ্ঞান অর্জন করতে পারবে এবং একে অপরের জ্ঞান
যে অর্জন এবং আদান প্রদানও কিন্তু করতে পারবে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে, যেটা বলে পিয়ার লার্নিং। ওকে, নেক্সট তারপরে প্রশ্ন 48 নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে যে শিক্ষার্থীর মধ্যে শ্রেণীকক্ষে আগ্রহ বৃদ্ধি করার জন্য আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কী এবং কী করতে পারবেন, কী করতে পারেন। সরি, তো প্রথমত শ্রেণীকক্ষের পরিবেশকে আকর্ষণীয় করে তুলতে হবে। তারপর তাদের যখন কোনো বিষয় পাঠদান করানো হবে তখন সেই পাঠের মধ্যে অভিনবত্ব নতুনত্ব আনতে হবে। বিভিন্ন খেলা চলে, নাটকের মতো করে, গল্পের মতো করে তাদেরকে বলা, যেমন বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা, শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা, সময় সময় শিক্ষার্থীদের মধ্যে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা, বোর্ডের মধ্যে বোর্ড ওয়ার্ক করা, ছবি আঁকা, এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে তাদেরকে পাঠদান করাতে হবে এবং আগ্রহ বৃদ্ধি করতে হবে। নেক্সট 49 নম্বর প্রশ্ন, শিশুদের পড়ানোর জন্য প্রাইভেট বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের ঝোঁক বাড়ার কারণ কী? এটা কিন্তু একটা প্রশ্ন রাখা হয়েছে। তো প্রাইভেট বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের ভুল ধারণা, প্রাইভেট বিদ্যালয়গুলোর আকর্ষণীয় অ্যাডভার্টাইজমেন্ট, এছাড়াও দায়িত্ববোধের জন্য প্রাইভেট বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের ঝোঁকটা বাড়ছে। অর্থাৎ এক্ষেত্রে প্রাইভেটের যে পরিকাঠামো বা যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই উন্নত হচ্ছে দিন দিন। এক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় যে সরকার পোষিত রয়েছে সেগুলোও যাতে উন্নত ঘটে, পাঠদানের কৌশলটা ভালোভাবে দেখতে হবে, যাতে তারা বুঝতে পারে, তার আগ্রহের সাথে যাতে বিদ্যালয়ে আসতে পারে, সেগুলোর দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। নেক্সট 50 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে প্রার্থনার ঘণ্টা পড়া থেকে প্রার্থনা শেষ হওয়া অবধি তুমি বা আপনি কী কাজ করবে বা করবেন। তো প্রথম সমস্ত স্টাফদের সঙ্গে সমস্ত শিক্ষার্থীদের প্রার্থনা লাইনে সুন্দরভাবে তাদেরকে দাঁড় করাবো উচ্চতা অনুসারে। প্রার্থনা শুরু হলে প্রার্থনায় অংশগ্রহণ করব, সঙ্গে সঙ্গে প্রার্থনার সমস্ত কার্যাবলী যাতে সঠিকভাবে চলে সেদিকটাও কিন্তু দেখব বা লক্ষ্য রাখবো। তারপর প্রার্থনা শেষে হলে শিক্ষার্থীরা যাতে শৃঙ্খলার সাথে ক্লাসের রুমে প্রবেশ করতে পারে সেদিকেও কিন্তু নজর দিতে হবে। নেক্সট 51 প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু করেছিলাম আমার কমেন্টে, তাই দিয়েছি যে আপনাকে কেন শিক্ষক পদে নির্বাচিত করা হবে, এটা যদি প্রশ্ন করা হয় তার উত্তর কী হবে না, আমি মনে করি স্যার বা ম্যাডাম যে শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন, যেমন আধুনিক শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির জ্ঞান, বিষয়গত জ্ঞান, ছাত্রদের বন্ধু এবং অনুসরণকারী ব্যক্তি হিসেবে হয়ে ওঠার ক্ষমতা ইত্যাদি গুণাবলী কিন্তু আমরা বিকশিত করার চেষ্টা করব একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী বা মধ্যে, যাতে তারা ছোটদের সাথে খুব ভালোভাবে যাতে ব্যবহার করতে পারে, একে অপরের সাথে মিশতে পারে এবং খেলার দ্বারা তারা যাতে ছুটে বেড়ায় খুব দ্রুততার সাথে বা সহজে, সেগুলো কিন্তু নজরে রাখা। নেক্সট 52 নম্বর প্রশ্ন, যে আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান, এরাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলে কমেন্ট করেছিলেন। তো শিক্ষকতা একটি সাম্মানিক পেশা, প্রথমত এটা বলা দরকার। আমি প্রথম থেকে আমার শিক্ষকদের সম্মানের চোখে দেখি এবং নিজের মানের শিক্ষক হওয়ার ইচ্ছা একটা প্রথম থেকে রয়ে গেছে। তো এক্ষেত্রে কী করতে হবে না, এছাড়া শিক্ষকতা একটা চ্যালেঞ্জিং কাজ, যা এখানে হচ্ছে কাজ মানে শিক্ষকতা যেমন সামাজিক সম্মান রয়েছে তেমনই সমাজ গঠনে একটা আদর্শ মানুষ গড়ার জন্য বিশেষ ভূমিকা পালন করে। সারা জীবন কী বলছে না, সারা জীবন নিজেকে শিক্ষার মধ্যে আবদ্ধ রাখা, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাথে মিশে প্রতিদিন নতুন কিছু শেখার মতো বিষয় পাবো আমি, নিজে জানা এবং অন্যকে জানার মধ্য দিয়েও রয়েছে অন্যরকম আনন্দ। তো এই সমস্ত কারণগুলো বলেই কিন্তু একজন শিক্ষক হওয়া যায় বলে উত্তরটা বলতে হবে। তো এই ছিল মোট আজকে 52টা প্রশ্ন করা হলো, একটা ম্যারাথন ক্লাস, অনেক লেন্থি বা বড় ক্লাস হলো। তো আশা করছি সকলে ভালোভাবে বুঝতে পেরেছো ক্লাসটা। কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। সাথে সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক এবং যে ক্লাসগুলো করা হচ্ছে তার প্লেলিস্টের লিঙ্কও কিন্তু প্রোভাইড করা থাকবে। সকলেই সেখান থেকে 1 নম্বর থেকে ক্লাসগুলো দেখা শুরু করুন। আর লাইক শেয়ার হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবে না। ওকে, তো আবার কোনো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে ভালোভাবে প্রস্তুতি নাও, সুস্থ থাকো, ভালো থাকো।